আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মব এই শব্দটির সঙ্গে আমরা ইদানিং খুব বেশি পরিচিত হচ্ছি। মব জাস্টিস এই শব্দটি আমরা এর আগে শুনে থাকলেও আমার ধারণা গত 22 জুনের পর থেকে এই শব্দটির সঙ্গে আমরা বেশি পরিচিত হচ্ছি। কারণ ওই দিন বাংলাদেশের কলঙ্কিত নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ হোতা, অপরাধের মাস্টার মাইন্ড সাবেক সিইসি কেএম নুরুল হুদা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখেছি কিছু সংখ্যক মানুষ নুরুল হুদাকে ঘিরে আছে। নুরুল হুদার পরনে একটি লুঙ্গি এবং টি শার্ট, তার গলায় জুতার মালা, এবং তাকে আক্ষরিক অর্থেই জুতা পেটা করা হচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে আমরা সরকারের প্রতিক্রিয়া দেখেছি, রাজনৈতিক দলের প্রতিক্রিয়া দেখেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া দেখেছি। তিনটি প্রতিক্রিয়া প্রায় একই ভাষা। ঘটনার সকলে নিন্দা করেছেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। এক্ষেত্রে দায়িত্বশীল রাজনৈতিক দল বিএনপির দুজন সিনিয়র নেতা কথা বলেছেন, আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ সাহেব। তারা সরকারের এই নিন্দা এবং দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবির পাশাপাশি তাদের নিজেদের দলের কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এরকম ঘোষণা দিয়েছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের দায়িত্বহীনতা, নিষ্ক্রিয়তা অথবা পুলিশের কেউ দায়ী থাকলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটিই বলেছেন। এগুলো সবই আশাপ্রদ কথা। অন্তত যারা আমরা আইনের শাসনে বিশ্বাস করি, যারা গণতন্ত্র এবং মানবাধিকারের প্রশ্নে ইতিবাচক, তারা এমনটি ভাববো এবং এমনটি বলবে, এটি স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনারা ঢোকেন, তাহলে দেখবেন দেয়ার আর হিউজ, প্রচুর সংখ্যক মানুষ কেএম নুরুল হুদার অপরাধের তুলনায় তার শাস্তি কম হয়েছে এমনটি বলছেন। সে কথাটি আমরা সমর্থন করি বা না করি সেটি ভিন্ন প্রশ্ন। কিন্তু আমরা যেটি বলতে চাই, এই ন্যারেটিভ মধ্যে এক ধরনের সুশীলের আগমন ঘটেছে। এই সুশীলরা, তারা বিগত দিনের সকল অপরাধে চুপ ছিলেন, এখন তারা নানা সুতায় মাঠে নেমে তাদের কিছু কথাকে সামনে আনার চেষ্টা করছেন। মব জাস্টিস নিন্দনীয়। আমার প্রশ্ন হলো, আপনি ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের সময় 15 বছরের সংগঠিত কোন কোন অপরাধের প্রতিবাদ করেছেন? যদি আপনি সে সময় চুপ থেকে থাকেন, অথবা আপনি সে সময় যদি স্বৈর শাসনকে সমর্থন করে থাকেন, তাদের নেত্রীদেরকে তৈলমর্দন করে কোনো সুবিধা নিয়ে থাকেন, তাহলে খুব পরিষ্কারভাবে বলতে চাই, এখন আপনি কোনো কথা বলার অধিকার রাখেন না। যারা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় গেলে কারওয়ান বাজারে যে সমস্ত সন্ত্রাসীরা খালেদা জিয়ার গাড়ি ভেঙে দিয়েছিলেন খালেদা জিয়া বসে থাকা অবস্থায়, সেই প্রশ্নে যে সমস্ত সুশীলরা এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছিলেন, যারা সাংবাদিক মাহমুদুর রহমান কুষ্টিয়ায় রক্তাক্ত হওয়ার পরে বলেছিলেন ওনার একটু বাড়াবাড়ি আছে, অথবা যারা সম্পাদক আসাদ সাহেব একজন বৃদ্ধ মানুষ, তাকে চ্যাংদোলা করে তার পত্রিকা অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে যারা নিন্দা করেন নাই অথবা তাদের অপরাধের শাস্তি হিসেবে বিবেচনা করেছিলেন, তারা আজকে এসব প্রসঙ্গে কোনো কথা বলার অধিকার রাখেন না। কারণ আপনারা এইসব কথিত সুশীলরা, আপনাদের অতিরিক্ত তৈলমর্দন, আপনাদের সুবিধা গ্রহণ, আপনাদের ফ্যাসিজমকে সমর্থন করাই শেখ হাসিনাকে এত বড় ফ্যাসিস্ট তৈরি হতে সাহায্য করেছিল। এই ফ্যাসিজমের প্ল্যাটফর্ম তৈরিতে মুখ্য ভূমিকা পালন করা 4-5টি নাম ঘুরে ফিরে আসছে। সাবেক বিচারপতি খায়রুল হকের নাম এসেছে, 3 জন সিইসি যথাক্রমে কাজী রকিবউদ্দিন, কেএম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল, এই 3 জন মাস্টার মাইন্ডের কথা নানাভাবে এসেছে। আমরা সরকারকে বলতে চাই, মব জাস্টিসের নিন্দা করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলবেন, কিন্তু এই সমস্ত দোষরদের বিরুদ্ধে প্রকৃত অর্থে এই 10 মাসে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি, এটি কেমন কথা? আপনারা শুধু আহ্বান করে মব জাস্টিস বন্ধ করবেন? এই ফ্যাসিস্টদের, দোষরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া গণধোলাই, গণপিটনি, মব জাস্টিস যাই বলুন না কেন, এটাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ কাজ হবে বলে আমরা মনে করি না। সরকারকে এই ব্যাপারে এখনো পরিকল্পিতভাবে উপযুক্ত অভিযোগ, উপযুক্ত আইন কানুন বিবেচনা করে এদের বিরুদ্ধে মামলা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। 2014 সালের কলঙ্কিত নির্বাচন, 18 সালের কলঙ্কিত নির্বাচন, 2024 সালের কলঙ্কিত নির্বাচন, 3 জন সিইসি এর জন্য দায়ী। মোটা দাগে 14 এবং 24-এর থেকে 2018 সালের নির্বাচনটি বেশি অপরাধপ্রবণ এবং বেশি কলঙ্কিত। কারণ 14 সালে একটা ভোট হয়েছিল যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল, আওয়ামী লীগ কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নাই।
2024 সালে তো ইলেকশন হয়েছে আমি আর ডামি। 2018 সালে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সহ বিরোধী দলকে নির্বাচনে নেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতারণামূলক আচরণ করেছিলেন শেখ হাসিনা এবং সেই কাজে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন এই কে এম নুরুল হুদা। এবং নুরুল হুদা যে দিনের ভোট তিনি রাতে সংগঠিত হওয়ার সমস্ত কার্যক্রমের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। তো তিনি এত বড় নির্লজ্জ বেহায়া এই কে এম নুরুল হুদা, তিনি এই ধরনের একটি কলঙ্কিত নির্বাচনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিডিয়ায় প্রকাশ্যে বলেছিলেন, আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমেরিকার চেয়েও ভালো। আমেরিকায় নির্বাচনের ফলাফল ঘোষণা হতে 4-5 দিন লাগে, আমরা 4-5 মিনিট 10 মিনিটে আমরা ইভিএম এ ফলাফল ঘোষণা করে দিচ্ছি। আরে নুরুল হুদা, আপনি যে ভোট করেছিলেন সেই ভোট এর ফলাফল ঘোষণার জন্য ভোট সম্পন্ন হওয়ার যে নির্ধারিত সময় বিকেল 4টা, সে পর্যন্ত যাওয়ার তো প্রয়োজন হতো না। আপনি তো সকাল 10টায় সিট রেডি ছিল, রাতে ভোট সম্পন্ন, আপনি ঘোষণা করে দিলেই তো আওয়ামী লীগের লোকেরা এমপি হয়ে যেত। আপনি এই অপকর্মের পুরস্কার হিসেবে হাসিনার কাছ থেকে পুরস্কার নিয়েছিলেন আপনার একজন ভাগনা, যিনি কখনো আওয়ামী লীগ করেন নাই। পটুয়াখালীতে আপনার নিজের বাড়ি যেখানে, সেখানে ভাগনাকে নমিনেশন পাইয়ে দিয়েছিলেন এবং তাকে আপনি এমপি করেছিলেন। এই ধরনের অপরাধের হোতা কে এম নুরুল হুদা। আমরা জানি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একজন মানুষকে খুন করলে তার ফাঁসি বা মৃত্যুদণ্ড হওয়ার বিধান আছে। তো হাজার মানুষকে খুন করলে তার অপরাধের বিচার কি হবে? নুরুল হুদারা তো হাজার হাজার মানুষকে খুন করার অপরাধের দায়ে দোষী। এই যে জুলাই আগস্ট বিপ্লবে 2000 তরুণ আমাদের সন্তানরা রক্ত দিল, তার আগে অনেকে গুমের শিকার হলো, মৃত্যুর শিকার হলো, ক্ষতিগ্রস্ত হলো, দুঃশাসনে নিষ্পেষিত হলো। এই ফ্যাসিজমের, হাসিনার এই ফ্যাসিজমের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন আপনারা। আপনাদের সাথে আরো সঙ্গত করেছিল তথাকথিত কিছু সুশীলরা। নুরুল হুদার এই মব জাস্টিসের পরে আমরা লক্ষ্য করেছি যে এই যে মব জাস্টিস নিন্দনীয়, এই সদ্দাবরণে আবার কিছু সুশীলের আবির্ভাব ঘটেছে। তারা মব জাস্টিসের নিন্দা করছেন, সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করে তারা বড় বড় বক্তৃতা করছেন। একজন চোর, সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম, বিনা ভোটের এমপি, তিনি দেখলাম গতকাল একটা ভিডিওতে কাঁদো কাঁদো চোখে বলছেন, কে এম নুরুল হুদা আপনি আমাদেরকে ক্ষমা করবেন। তরুণ বয়সে আপনি মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। আপনি যদি জানতেন যে আপনার এই পরিণতি হবে, তাহলে হয়তো আপনি মুক্তিযুদ্ধে যেতেন না। আপনি আমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমা তোমার চাওয়া উচিত ওই কারণে যে মুক্তিযুদ্ধের সময় তোমার বয়স ছিল 10 থেকে 12 বছর। তুমি সেই সময় মুক্তিযুদ্ধ করেছো, এরকম একটি জাল সার্টিফিকেট সংগ্রহ করেছো, মুক্তিযুদ্ধ পরিচয় দিয়েছো, মুক্তিযুদ্ধের ভাতা গ্রহণ করেছো। এই চোর আর এক চোরের জন্য কাঁদবে, এটাই স্বাভাবিক। এই চোরের সঙ্গত করছে আরো কিছু সুশীলরা। আমাদের সতর্ক থাকার প্রয়োজন। খুব পরিষ্কারভাবে বলতে চাই, সমাজে সম্মানিত মানুষদের মধ্যে একজন হলেন মসজিদের ইমাম সাহেব। তিনি যদি বলৎকার বা রেপ করার মতো কোনো অপকর্ম ঘটিয়ে থাকেন, তাহলে কি মানুষ একথা বলবে যে উনি একজন ইমাম সাহেব, ওনার জন্য এই কাজ কোনো অপরাধ নয়? কে এম নুরুল হুদা মুক্তিযুদ্ধ করেছেন, সেই জন্য ওনার সব অপরাধ জাস্টিফাইড হবে? এটা কোনো কথা? একজন লোক মুক্তিযুদ্ধ করেছেন বলে তিনি যে অপরাধ করেছেন তাতে তো 100 বার ফাঁসি দিলেও তার অপরাধের প্রায়শ্চিত্ত হয় না। এই ধরনের কথা যারা বলছেন তারা কিন্তু নানা শব্দাবরণে ফ্যাসিজমের সহায়তা করছেন। আমি আরেকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। আপনি যদি ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান না নিয়ে থাকেন, বর্তমানে ছোটখাটো ত্রুটি সম্পর্কে আপনি বড় বড় কথা বলবেন না, সতর্ক থাকবেন। সরকারকেও বলতে চাই, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই ফ্যাসিবাদের দোসরদের উত্থানকে ঠেকিয়ে দিতে হবে। আরো পরিষ্কার করে বলতে চাই, ফেরাউনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিসে তোমাকে এত বড় জালিম বানালো, কিসে তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করলো? ফেরাউন জবাব দিয়েছিলেন, আমাকে তো কেউ থামায়নি, হাসিনাকে তো কেউ থামায়নি, বরঞ্চ হাসিনাকে তারা তৈল দিয়ে, তারা বাতাস দিয়ে আরো বড় ফ্যাসিস্ট হতে সাহায্য করেছিল। যারা হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছিল, তাদের কোনো উপদেশ কথা, তাদের কোনো সৎ বাণী এখন জনগণ ভালোভাবে নেবে, এটি মনে করার কোনো কারণ নেই। সুতরাং সাধু সাবধান।